স্বাগত। আজকের বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। চলচ্চিত্র শুধু বিনোদন নয়, 4 দশক পেরিয়ে ঢাকায় সিনেমা এখন সে কথাই বলছে। এই সময়ের অনেক ছবি বিনোদনের চাহিদা মিটিয়েও শোনাতে চাইছে যাপিত জীবনের নানা জানা অনেক কিছু গল্প, ভিন্ন এক আখ্যান। এমনই দুইটি চলচ্চিত্র, স্বর্গ থেকে নরক এবং লালচর ছবি নিয়ে আমাদের আজকের আলোচনা সময়ের চলচ্চিত্র। কথা বলতে আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন চলচ্চিত্র পরিচালক ও সমাজসেবক অধ্যাপক ডক্টর অরূপ রতন চৌধুরী, অভিনেতা ও নির্মাতা নাদের চৌধুরী, চিত্রনায়িকা নিপুণ আক্তার এবং নবাগত চিত্রনায়িকা মোহনা মিম। স্বাগত আপনাদের সবাইকে। ডক্টর অরূপ রতন, আপনাকে আমরা বিভিন্নভাবে পাই। কখনো গান গাইছেন, কখনো হয়তো একজন চিকিৎসক হিসেবে আসছেন, কখনো মাদকের বিরুদ্ধে একটা সোচ্চার কণ্ঠস্বর হিসেবে। চলচ্চিত্রে আসার পরিকল্পনা কখন, কিভাবে, কেন করলেন? ধন্যবাদ আজকে এই প্রসঙ্গটা আনার জন্য। দেখুন, আমি দীর্ঘদিন যাবৎ এই তামাক, ধূমপান এবং মাদক বিরোধী আন্দোলন সঙ্গেই জড়িত, 30 বছর যাবৎ, এবং এই ধরনের অনুষ্ঠান নির্মাণও অনেকগুলো করেছি। বিশেষ করে যখন বাংলাদেশ টেলিভিশনের প্রথম থেকে কিন্তু এই তামাক বিরোধী আন্দোলন এবং বিভিন্ন ধরনের তথ্যচিত্র নির্মাণ করেছি, অনুষ্ঠান করেছি। এবং দীর্ঘ এই পথ চলার সময়ে আমি একসময় চিন্তা করলাম যে মানুষকে সচেতন করার জন্য এবং এই তামাক নিয়ন্ত্রণ বা এই ধূমপান বিরোধী আন্দোলন করতে গিয়ে আমি যেটা অনুভব করেছি যে টেলিভিশন বা চলচ্চিত্র বলেন, তথ্যচিত্র বলেন, এগুলো এমনই একটি শক্তিশালী মাধ্যম যার মাধ্যমে আপনি জনগণের সচেতন করার একটা উৎকৃষ্ট মাধ্যমে মনে করি। এবং তামাক নিয়ন্ত্রণ আন্দোলন করতে করতে একটা সময় দেখলাম যে বাংলাদেশে তামাক নিয়ন্ত্রণ আইন হয়ে গেল। এটা কিন্তু আমাদের একটা বিরাট সফলতা আন্দোলনের। এবং এরপর আমি চিন্তা করলাম যে তামাকটা যদিও নিয়ন্ত্রণ হচ্ছে, কিন্তু মাদকের যে প্রভাবটা বাংলাদেশ পৃথিবীর অন্যান্য বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশে কিন্তু এখন মাদক সয়লাভ হয়ে যাচ্ছে। আমরা যদিও আইনশৃঙ্খলা বাহিনী নানানভাবে প্রতিদিন আমরা দেখছি লক্ষ লক্ষ ইয়াবা পিস ধরা পড়ছে, মাদক পাচারকারী ধরা পড়ছে, কিন্তু তারপরেও কিন্তু মাদক বন্ধ হচ্ছে না। ঐশীর মতো ঘটনা বাংলাদেশে ঘটে যাচ্ছে, যে মেয়েটা মাদকাসক্ত হয়ে পিতা মাতাকে হত্যা করতে পারছে, এবং সেই ধরনের ঘটনা প্রতিদিন পত্রিকা কাগজে দেখতে পাচ্ছি। এবং আমি তখন ভাবলাম যে যেহেতু তামাক ধূমপান নিয়ে একটি আমি বিনোদন এবং এই গণমাধ্যমের মাধ্যমেই আমি একটা সচেতনতা সৃষ্টি করতে পেরেছি, চলচ্চিত্রের মাধ্যমে যদি আমি এই বিষয়টাকে আনতে পারি, যেটা আমি মনে করি সবচেয়ে একটা শক্তিশালী মাধ্যম, যেটা গ্রাসরুট লেভেলে আমি পৌঁছে যেতে পারি, গ্রামের প্রত্যন্ত অঞ্চলে। একটা গ্রামের কৃষক কিন্তু একটা আনন্দ পাওয়ার জন্য বিনোদনের একমাত্র মাধ্যম তার হচ্ছে একটা সিনেমার টিকিট কেটে হলে যায়, এবং তার মাধ্যমে যদি আমি একটা মেসেজ দিতে পারি। কারণ এখন কিন্তু ঘরে ঘরে মাদক, আপনি এটা বন্ধ করতে পারবেন না, যদিও আপনি যতই আইনশৃঙ্খলা বাহিনী শক্তিশালী করেন। তখন আমি ভাবলাম যে চলচ্চিত্র যদি আমি একটা তৈরি করতে পারি, যেহেতু আমার পূর্ব অভিজ্ঞতা কিছুটা আছে, আমি অনেক আগেই আরও তথ্যচিত্র বানিয়েছি, বাচসাস চলচ্চিত্র পুরস্কার পেয়েছি কিন্তু আমার এই বিশেষ করে ধূমপানে বিষপান এই ধরনের তথ্যচিত্র দিয়ে। তো আমি ভাবলাম তখন যে আমি একটি চলচ্চিত্র নির্মাণ করব, এবং তার যত সব উদ্যোগ আমি কাহিনীটা লিখে ফেললাম। কারণ এই ধরনের কাজ করতে গিয়ে আমার অনেক অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে। আমি বিভিন্ন মাদকাসক্ত পরিবারের সঙ্গে আমার জানাশোনা হয়েছে এবং তাদের কষ্টের কথা আমি জেনেছি, এবং এই কষ্ট জানতে জানতে এক পর্যায়ে আমি কিন্তু একটা গল্প মনে মনে রচনা করে ফেললাম এবং লিখেও ফেললাম। তারপরে চিত্রনাট্য লিখলাম। এরপরে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি চলচ্চিত্রটা বানাবোই। এটা একটা আমার জন্য চ্যালেঞ্জিং, যেমন 18 বছর বয়সে আমি যুদ্ধে চলে গেছিলাম একটা চ্যালেঞ্জিং নিয়ে, ঠিক তেমনিভাবে কিন্তু আমি মাদকের জন্য একটা চলচ্চিত্র বানানোর জন্য একটা চ্যালেঞ্জিং একটা অ্যাটিটিউড নিয়ে আমি। সেক্ষেত্রে আপনার মূল উদ্দেশ্যই হচ্ছে যে এই বার্তাটা মানুষের কাছে পৌঁছে দেওয়া, মাদকের বিরুদ্ধে যে আপনি কাজটি করছেন সেখানে একটা নতুন মাধ্যম বেছে নিয়েছেন যোগাযোগের জন্য, আমরা বলতে পারি। ডক্টর অরূপ, আপনার কাছে আবার ফিরে আসব, নাদের চৌধুরীর কাছে যাব। যে লালচর, জানি যে একটা ইমদাদুল হক মিলনের গল্প থেকে আপনি এটার একটা চলচ্চিত্রের রূপ দিয়েছেন। এই যে দুইটি মাধ্যমে একই গল্পকে উপস্থাপন করা, সেই ক্ষেত্রে আসলে কি আমরা বিভিন্ন সময় দেখি যে এটা নিয়ে নানান রকমের আলোচনা আছে। এক্ষেত্রে মানে ইমদাদুল হক মিলনের জিনিসটি কিভাবে নাদের চৌধুরীর হয়ে উঠবে, সেই চ্যালেঞ্জটা একটু জানতে চাই, যে কতটুকু জটিল ছিল বা আপনি কতটুকু এই ক্ষেত্রে তৃপ্তি পেয়েছেন কাজটি করতে গিয়ে? আসলে এটা কতটুকু নাদের চৌধুরীর হয়ে উঠবে বা উঠেছে এটা তো কালকে থেকে দর্শক বলবে। তবে আমি একটা বিষয় বুঝি, সেটা হচ্ছে যে
ইমদাদুল হক মিলন সাহেব একটা সাহিত্য রচনা করেছেন, একটা উপন্যাস রচনা করেছেন, এবং ওনার সাথে আমার যখন কথা হয়েছে আমি একটা চলচ্চিত্র করব, উনি তখন আমাকে গল্পটা দিলেন যে এই গল্পটা দিয়ে আপনি দেখতে পারেন। গল্পটা প্রথমত আমার তো খুবই পছন্দ হয়েছিল, এবং দ্বিতীয়ত হচ্ছে গল্পটা খুব জটিল ছিল, বিশেষ করে অনেক বেশি অ্যারেঞ্জমেন্টের একটা ব্যাপার ছিল। আর চিত্রনাট্য রচনা করার ক্ষেত্রে আমি মনে করি যে একটা বিষয় যে আমাদের এখানে কিছু কিছু কথা হয় যে এটা খুব মানে সাহিত্য হয়ে গেছে চলচ্চিত্র। তা আমি একটা বিষয় বুঝি, সেটা হচ্ছে সাহিত্যের নিজস্ব একটা ভাষা আছে, আবার চলচ্চিত্রের একটা নিজস্ব ভাষা আছে। পৃথিবীর বিভিন্ন দেশেই কিন্তু খুব আলোচিত সাহিত্য নিয়ে চলচ্চিত্র হয়, তা আমি মনে করি, এবং সেগুলি দর্শক গ্রহণযোগ্য হয়, ব্যবসা সফল হয়। কিন্তু চিত্রনাট্যটা করার ক্ষেত্রে বুঝতে হবে যে চলচ্চিত্রের নিজস্ব একটা ভাষা আছে, সেই ভাষাটি সাহিত্যে প্রয়োগ করা হলো কিনা। এবং আমি মনে করি যে আমি এবং আমার সাথে যিনি চিত্রনাট্য করেছেন, আমরা দুইজনে মিলে এই চিত্রনাট্যটি অনেক মানে সফলভাবেই করতে সক্ষম হয়েছি, এবং এটার প্রতিফলন হয়তো আমরা দেখব কালকে থেকে। সেখানেই তো মানে জিনিসটা, যেহেতু আমরা দেখি যে যে কোনো গল্পের ক্ষেত্রে সেটা ইম্প্রোভাইজেশনটা যখন ঠিক মতো প্রয়োগ হয়, তখন কিন্তু সেটা ওই যে যিনি চলচ্চিত্র তৈরি করছেন বা যিনি এটা চিত্রনাট্য করছেন তার হয়ে যায়। মানে এটা আসলে মূল যে স্রষ্টা তার থেকে আবার একটা মানে নতুন জীবন লাভ করে। যদি আমরা উদাহরণটা টানি, যে ধরেন বিভূতিভূষণের পথের পাঁচালী, বিভূতিভূষণের সাহিত্য হিসেবেও যত বড়, সত্যজিৎ রায়ের চলচ্চিত্র হিসেবেও তত বড়। দুটি কিন্তু আলাদা স্বাধীন সত্তায় আমাদের বাংলা সাহিত্যে এবং বাংলা চলচ্চিত্রে বিরাজ করছে। তো সেই জিনিসটাই আসলে আমরা জানতে চাই আপনার কাছে, যে এই যে সাহিত্য নিয়ে কাজ করার ক্ষেত্রে আপনাকে বাড়তি কোনো চ্যালেঞ্জ অথবা সুবিধা পেয়েছেন কিনা? প্রথমত সুবিধা তো কিছুটা পেয়েছি, ইমদাদুল হক মিলন খুবই জনপ্রিয় একজন উপন্যাসী। আর দ্বিতীয়ত হচ্ছে যে বাংলাদেশের দুজন জনপ্রিয় উপন্যাসিক, একজন তো আমাদের মধ্যে নেই, হুমায়ুন আহমেদ। তাদের সংলাপ এবং তাদের গল্পগুলো এতই সহজ যে পাঠক খুব সহজেই বুঝতে পারে। এই অ্যাডভান্টেজটা পেয়েছি। যেমন সংলাপ রচনার ক্ষেত্রে আমাকে তেমন কষ্ট করতে হয়নি, কারণ ইমদাদুল হক মিলন সাহেব এই উপন্যাসে যে সংলাপগুলো উনি রেখেছিলেন, যে বিভিন্ন চরিত্র দিয়ে যে কথাগুলি বলিয়েছিলেন, 90%ই আমি রেখেছি মানে চিত্রনাট্যই রাখতে আমাকে বাধ্যই করেছে। আর 10-15% ডেফিনেটলি আমার নিজস্ব কিছু কারুকাজ ছিল, নিজস্ব কিছু চিন্তা ভাবনা ছিল। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি যেটা বলেছি যে চিত্রনাট্যটা করা, এবং ডিরেক্টরের কাজ হচ্ছে এটিকে চিত্রায়ন করা, সঠিকভাবে সিকোয়েন্স টু সিকোয়েন্স করা। আমি মনে করি যে সেই কাজটি আমি করতে পেরেছি উইথ দ্য হেল্প অফ মাই টিম। আমরা আপনার কাছে আবার ফিরে আসবো, একটু জানবো যে কিভাবে এই কাজটি সফলভাবে করেছেন। আমরা একটু নিপুণের কাছে যেতে চাই। নিপুণ, যখনই একটা বিশেষ বিষয়ের উপর চলচ্চিত্র হয় বা কাজ হয়, তখন কিন্তু একটা বাড়তি দায়িত্বের ব্যাপার আসে, এবং অনেক ধরনের বিষয় চলে আসে সেখানে, যে আর 5টা ছবি, আপনি আরও 40টি ছবিতে কাজ করেছেন, কিন্তু সেটার সঙ্গে এটা আলাদা হতে হয়, কারণ এটি শুধুমাত্র চলচ্চিত্রের জন্যই করছেন সেরকম না, কারণ এখানে একটা দায়িত্ববোধ আছে। সেইটি কাজ করার ক্ষেত্রে বাড়তি অনুপ্রেরণা কতটুকু দেয় মনে করেন? আসলে এটা প্রথমে আমি বলবো যে এটা সম্পূর্ণই একটা আসলে একদম বাণিজ্যিক ছবি। প্রথমে যখন আমাকে অরূপদা বলল যে আমি আসলে ধূমপানকে না বলো, এটার উপর একটা কাজ করব, তখন কিন্তু একটু চিন্তা করছিলাম যে আসলে কাজটা কিভাবে হবে। যখন উনি স্ক্রিপ্টটা আমার সামনে দিল এবং স্ক্রিপ্টটা যখন আমি পড়লাম এবং দেখলাম যে আসলে আমরা একটা ছবির মাধ্যমেই টোটাল সিকোয়েন্সটা দেখানোর চেষ্টা করছিলাম। আর এখানে আসলে বাড়তি যেটা আমার জন্য ছিল সেটা হলো যে রিহাব সেন্টারটা। আর মানে আমার ক্যারেক্টারটা ছিল ওখানে র্যাম মডেল। আমি আসলে বলবো না যে এটা জাস্ট ছবির জন্য যে র্যাম মডেল থেকে জিনিসটি স্টার্ট হয়, এটা জাস্ট একটা ক্যারেক্টারের জন্য আমার মানে আমার কি র্যাম মডেল দেখানো হয়, এবং সেখান থেকে আসলে শুরু হয় যে একটা মেয়ে স্টার হওয়ার জন্য কি কি করছে, এবং নেক্সট সে আসলে কিভাবে রিহাব সেন্টারটা, আমার জাস্ট বাড়তি যেই ইয়েটা আমার উপর ছিল সেটা হলো রিহাবে যখন আমি যাই, রিহাবের ব্যাপারগুলো আমার জন্য একদম নতুন ছিল।
তার জন্য আমরা 15 দিন রিহাবে শ্যুট করলাম, এবং যখন রিহাবে ছিলাম আমরা আসলে প্রথমে রিহাব সেন্টারটা একটু দেখে নিলাম যে ওনাদের কি হয়। ওখানে কিন্তু প্রথম ওখানে ওট করানো হয়, মানে শপথ পাঠ। তারপর ওখানে একটা জায়গা আছে যেখানে বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাওয়ানো হয়, যেগুলো আমার জন্য নতুন ছিল। এবং পরে যখন আমরা আসলে প্রত্যেকটা সিকোয়েন্সের আগে, আমরা রিহাব সেন্টারে ঢোকার আগে বিশেষ করে আমরা একটা টিম ওয়ার্ক করলাম, যেখান থেকে আমার জন্য জিনিসটা অনেক ইজি হয়ে গেল। আর রিহাব সেন্টারের ডিরেক্ট ডক্টরে আমাদের সাথে কাজ করলো। এই ছবিতে আপনার ফিরদৌসের সঙ্গে কাজ করেছেন। আমরা একটু, যেটি আপনি বলছেন বাণিজ্যিক ধারার ছবি, ফলে এই ক্ষেত্রে আমরা বলে নিতে পারি এটা মানে সাবজেক্ট হিসেবে হয়তো এখানে মাদক বিষয়টা এসেছে, সেটি একটা ভালো। অনেক সময় দেখা যায় যে এটা আরো বেশি কমিউনিকেটিভ করে। অনেক সময় মনে হয় যে এই ধরনের যে কোনো বিষয়ভিত্তিক চলচ্চিত্রের ক্ষেত্রেই দর্শকের দিক থেকে আগেই একটা বিষয় থাকে যে এটা মনে হয় আমাদের জন্য তৈরি না, এটা এই জায়গাটা ভেঙে দেওয়াই আমার মনে হয় ভালো, যে না এটি আর 10টা ছবির মতোই, তবে এটাতে একটা বাড়তি উপাদান আছে, একটা মেসেজ আছে। জাস্ট ওখানে বলা হচ্ছে যে এই যে আমাদের প্রত্যেকটা ফ্যামিলিতে আমার মনে হয় এখন এই প্রবলেমটা আছে, বাট সেটাই আমরা দেখাচ্ছি যে যখন একটা মানে আমার ভাই, আমার বোন বা আমার আত্মীয় স্বজন কেউ যদি এই প্রবলেমটা ফেস করি, আমরা যেন তার কাছ থেকে মুখটা ফিরিয়ে না নেই। ওখানে কিন্তু আসলে দেখানো হয় যে আমি যখন এই প্রবলেমটায় পড়ি, আমার সব ফ্রেন্ড সার্কেল চলে যায়, সবাই আমাকে ছেড়ে যায়, বাট আমার যে আমার বাবা মা কিন্তু আমাকে লাস্ট পর্যন্ত নিয়ে যায়। আমার ক্যারেক্টারের ছোট একটা ভাই থাকে যে আমাকে অনেক সাপোর্ট করে, মানে আমি যে আসলে একজন অসুস্থ পেশেন্ট সেটা আমাকে ফিল করায় না। তা আমার মনে হয় যে যদি ছবিটা দেখে সবাই গিয়ে হলে, আমরা জাস্ট ছবির মতো করে অবশ্যই আমরা পরবর্তীতেও জানতে চাইবো যে আসলে আমরা অনেক সময় হয়তো যদি আমাদের নিজেদের অভিজ্ঞতা না থাকে তাহলে খুব পার্শিয়ালি দেখি বিষয়টা, কিন্তু হয়তো এই চলচ্চিত্রের মাধ্যমে পুরো বিষয়টি সম্পূর্ণই দেখা যাবে। যেটা বলছিল নিপুণ, সেটাই মানে একটা পরিবারে কিভাবে এটা থেকে সেটা সেই পরিবারটা কিভাবে সেটাকে ফেস করবে এবং ম্যানেজ করবে, এই জিনিসটা কাহিনীর মধ্যে চলে আসছে। মানে এটা একটা যদিও বাণিজ্যিক কিন্তু শিক্ষণীয় হচ্ছে এই কারণেই যে পরিবারে ঢুকে যাচ্ছে কিভাবে, পুরো বিষয়টাই হয়তো জানা যাবে। আমরা আপনার কাছে আবার ফিরে আসবো। মোহনা, আপনার কাছে জানতে চাইবো যে লাল চর ছবিটি করতে গিয়ে আপনার অভিজ্ঞতাটা কি? এটি তো যেহেতু আপনার প্রথম চলচ্চিত্র, ফলে আপনার অভিজ্ঞতার মধ্য দিয়ে আমরা জানতে চাইবো যে চলচ্চিত্রটি সম্পর্কে, চলচ্চিত্রটি কেমন এবং আমরা এটি কেন কালকে দেখতে যাব। তবে একটা বিরতির পর আপনার বক্তব্য শুনব। আজকের বাংলাদেশে নিচ্ছে একটা বিরতি। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। মোহনা, আপনার কাছ থেকে জানতে চাই যে লাল চর ছবিটি করার যে অভিজ্ঞতাটা। It was great. লাল চর মুভি শুরুর দিন থেকে, আমার শুরুর দিন থেকে আমার শুটিংয়ের শেষ দিন পর্যন্ত যে কদিন ছিলাম, মনে হয়নি যে আমি কোনো ফিল্মের শুটিংয়ে প্রফেশনাল কোনো কাজে আছে, আমার এটা মনে হয়নি। ওখানে যারা ছিলেন প্রত্যেকেই যার যার জায়গা থেকে অনেক বড় গুণী শিল্পী, প্রত্যেকেই অনেক লেজেন্ডের সাথেও আমি কাজ করেছি এই মুভিতে। সো এবং সেখানে আমি খুবই নগণ্য একজন শিল্পী। নার্ভাস ছিলাম প্রচণ্ড, কি হবে না হবে, মুভিতে ফার্স্ট কাজ আমার এটা। প্রচণ্ড ভয় ছিল প্রথম দিন শুটিংয়ে, কার সাথে ঠিকমতো কথা বলতে পারিনি। ভয়টা ভাঙলো কিভাবে? ভয়টা ভাঙলো আমার শুটিংয়ের প্রথম সিনটা যেটা ছিল, সেটা মুভিটার একটা গানের সিন। আমার বিপরীতে কাজ করেছেন আনিসুর রহমান মিলন ভাইয়া, ওনার সাথে গান সিন। সো সেই সিন করতে যাওয়ার ঠিক আগ মুহূর্তে ওনার সাথে আমার প্রথম কথা হয়, পরিচয়, এরপর সরাসরি শুটে। তো হ্যাঁ, কিছুটা নার্ভাস ফিল হচ্ছিল। তো তারপর আমাকে যথেষ্ট হেল্প করেছেন শ্রদ্ধেয় ডিরেক্টর নাদের চৌধুরী স্যার এবং আমার কো অ্যাক্টর আনিসুর রহমান মিলন ভাইয়া যথেষ্ট আমাকে হেল্প করেছেন। আমি যতটাই আউটপুট দিতে পেরেছি, জানি না কতটা ভালো পেরেছি, এবং তার পেছনে অনেক বড় হাত আছেন এই দুজন
ব্যক্তিত্বের, সো আমি তাদের প্রতি ভীষণই কৃতজ্ঞ। এছাড়া পুরো মুভি বিষয়টাকে আমার কাছে ইজি করে দিয়েছে আমার এই মুভিতে যারা ক্যামেরার সামনে কাজ করেছেন, যারা একসাথে কাজ করেছি, এবং ক্যামেরার পেছনেও যারা কাজ করেছেন, প্রত্যেকে মিলে। এবং ইউনিটটা এমন ছিল যে মনে হচ্ছিল এটা একটা ফ্যামিলি, উই আর লাইক আ ফ্যামিলি। এই জন্য যেই দিন আমার শুটিংয়ের শেষ দিন ছিল, সেই দিনটা খুব আমার জন্য খুব ইমোশনাল ছিল। মনে হচ্ছে যে হয়তো কারোর সাথে আর দেখা হবে না, জানি না ভবিষ্যতে কি হবে, বাট এটাই মনে ছিল হয়তো দেখা হবে না। She was crying. এবং শেষ সিনটাতে নাদির ভাই, আপনার কাছে একটু জানতে চাই যে আপনার লালচর চলচ্চিত্রে আমরা দেখছি প্রায় সবাই প্রতিষ্ঠিত অভিনেতা অভিনেত্রীদের নিয়েছেন, মোহনাকে নিলেন, এটা মূল ভাবনাটা কি ছিল, কি মনে করে ওকে নিলেন? প্রথমত গ্রামীণ লুকের একটা মেয়ে আমি খুঁজছিলাম। ও তো খুবই শহুরে। হ্যাঁ, কিন্তু যখন আপনি আপনার পিছনে যে স্ক্রিন আছে সেখানে আপনি দেখলে বুঝবেন। আর সিনেমার লুক বলে একটা বিষয় আছে যে চোখ মুখ কথা বলে কি না, সেটা আমি ওর মধ্যে পেয়েছি। ও বছর দুয়েক আগে 2014-তে ও আমার একটা টেলিফিল্মে অভিনয় করেছিল, এবং সেটা ও ছিল একটা মফস্বলের একটা কলেজ গোয়িং একটা মেয়ে, এবং সেই চরিত্রটিতে ও খুব ভালো অভিনয় করেছে। সবচাইতে আমাকে তখন মুগ্ধ করেছে যে আমরা চলচ্চিত্রে আমাদের অনেকেই অভিনয় করতে দেখি যে খুব শহুরে অ্যাকসেন্টে আপনার গ্রামীণ কলগাল বলছে, কিন্তু এত সুন্দর করে ভাষাটা রপ্ত করেছিল, আমি ওটায় খুব আকৃষ্ট হয়েছিলাম। এবং অভিনয় ওর যথেষ্ট সাবলীল ছিল। আর দ্বিতীয়ত হচ্ছে যে এই চলচ্চিত্রে যেটা আমরা বেশ অনুভব করি যখন বাংলা চলচ্চিত্র দেখতে চাই, অনেক ভালো ভালো চলচ্চিত্রেও নাচের বিষয়টা একজন দর্শক হিসেবে আমার তৃপ্তি মেটে না, অতৃপ্তি একটা থেকে যায়। তো আমার এই চলচ্চিত্রে বেশ কিছু নাচের দৃশ্য আছে। ও চ্যানেলের সেরা নাচি হয়েছে 2012-তে, ওর স্টেজ পারফরমেন্সও আমি দেখেছি। আমি ভেবেছি এই ধারণাটা ভাঙতে হবে, এবং এই দুইটা প্রধান কারণ ছিল ওকে কাস্ট করার। অবশ্যই এটা আমরা দেখি, এটা আপনি নিশ্চয়ই অনেকগুলি গুণ তার মধ্যে পেয়েছেন। দর্শকরা যদি সেই একই গুণ খুঁজে পায় তাহলে অবশ্যই আমরা এটা অনেক ভালো নতুন নায়িকা পাবো। অরূপ, আপনার কাছে ফিরে আসতে চাই যে নিপুণ যেরকম বলছিলেন যে আসলে এটা একটি বাণিজ্যিক চলচ্চিত্র নির্মাণ করার ক্ষেত্রে আপনি উপাদানগত দিক থেকে কি ধরনের উপাদান ব্যবহার করেছেন? কারণ আমরা জানি যে বাণিজ্যিক চলচ্চিত্রের কিছু সেট মেনু আছে। দেখেন, আমি এই ছবিতে প্রথম যে প্রশ্নের উত্তরটা আপনাকে দিতে চাই সেটা হচ্ছে যে বাণিজ্যিক ছবি বানাতে গেলে আপনি বাণিজ্যিকভাবেই সেটাকে তৈরি করতে হবে। আমি এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করি না। আমার কাস্টিংগুলো দেখেন, আমার যে নায়ক বা নায়িকা, নায়ক ফেরদৌস এবং নায়িকা নিপুণ, তারা দুজনই প্রতিষ্ঠিত এবং দুজনই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে 2বার বা 3বার। এবং আমার যে আদার কাস্টিংস, আহমদ শরীফ, শর্মিলী আহমদ, রহমত আলী, জলি ভাবি, প্রতিটা ক্যারেক্টারে কিন্তু এস্টাবলিশড। আমি এই ক্যারেক্টারের দিক থেকে কোনো কম্প্রোমাইজ করিনি। 1, 2 নম্বর হচ্ছে আমার যে ক্যামেরাম্যান, হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট ক্যামেরাম্যান ইন দ্য ফিল্ম ইন্ডাস্ট্রি, মাহফুজুর রহমান। বহুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন এবং এইসব ক্ষেত্রে এইসব কাজ করার জন্য তিনি একজন শ্রেষ্ঠ, আমি মনে করি। তাকেও নিয়েছি। এবং আমার সঙ্গীত শিল্পীরা, আমার সাবিনা ইয়াসমিন, রেজনা চৌধুরী বন্যা, এদের মতো কণ্ঠসঙ্গীত শিল্পীরা, ইমন শাহ মিউজিক ডিরেক্টর, এবং সব কিছু, এবং আমার কোরিওগ্রাফার মুনমুন আহমদ, লুনা, এই সব ক্ষেত্রে কিন্তু আমি যারা কমার্শিয়ালি এস্টাবলিশড, এবং শুধু তাই না, যাদের চলচ্চিত্রগুলো কমার্শিয়ালি অনেক লাভজনক ব্যবসা করে, তাদের সবাইকে নিয়ে কিন্তু আমি কাজটা করেছি। যদিও আমি বলি যে এটা একটা আমার চ্যালেঞ্জিং একটা মুভি ছিল যে আমি এই অ্যাটেম্পটা কীভাবে নিতে যাব বা নিচ্ছি, সুতরাং তাদের সকলের একটা সম্মিলিত সাহায্য কিন্তু আমাকে করেছে। তারা যে হাতটা বাড়িয়েছে আমাকে, বিকজ আমি একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে ছবিটা বানাচ্ছি, যদিও বাণিজ্যিক, কিন্তু আমার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি, যেটা আমি সবসময় লালন করি, যে সামাজিক আন্দোলন থেকে আমার সব কাজই হয় কিন্তু। এবং এই চলচ্চিত্রটা আজকের এই ফসলটা কিন্তু আমার একটা সামাজিক আন্দোলনের একটা অংশ।
সেই হিসাবে আমি এই দিক দিয়ে কোনো দিক দিয়ে আমি বাণিজ্যিকভাবে, যেটা আপনি বললেন আপনি কিভাবে ইয়ে করেছেন, আমি সবকিছু বাণিজ্যিক দিক দিয়ে কিন্তু কারণ দর্শক যদি না আসে তাহলে আপনার অনেক ভালো অবশ্যই, কথা সবই অবশ্যই, মাঠে মারা অবশ্যই। আপনি যে যাবে। কথাটি বলেছেন যে মানুষ অনেক সময় ভাবে যে এটা তো একটা বক্তব্যধর্মী, হয়তো বা এটার মধ্যে সেরকম রসকস পাবো না, কিন্তু আসলে কিন্তু তা নয়। প্রতিটা চলচ্চিত্রে যে ধরনের নাচ গান সবকিছুই যা তাকার সবকিছু কিন্তু আমি দিয়েছি, বিনোদনের সবকিছুই কিন্তু উপকরণ আমার এই চলচ্চিত্রে আছে। এবং সেই দিক থেকে বিবেচনা করলে, আবার কাস্টিং এর দিক দিয়ে বিবেচনা করলে, সব দিক দিয়ে আমি পরিপূর্ণভাবে সবকিছু, আমি এই কোনো ক্ষেত্রে আমি কম্প্রোমাইজ করিনি, যাতে অন্তত দর্শকরা না বলতে পারে যে এইটা ভালো হয়নি বা ওইটা ভালো হয়নি বা দেখতে অপারগ হয়। সুতরাং সব ক্ষেত্রে বিবেচনা করেই কিন্তু আমি সিদ্ধান্তটা নিয়েছি। নাদের ভাই, আপনার কাছে একটু টেকনিক্যাল বিষয়ে জানতে চাইবো যে কালকেই মুক্তি পাচ্ছে ছবিটি, যথেষ্ট সিনেমা হলে আপনি এটা দিতে পেরেছেন কিনা, বা এইটা কতটুকু সহজ ছিল? কারণ আমরা জানি যে যারা মানে আপনারা একেবারে মূলধারার এফডিসির নির্মাতা না, ফলে বাইরের থেকে কাজ করাটা আমার জানা নাই যে ঠিক কতটুকু সাপোর্ট পাওয়া যায়, বা আমাদের এখানে চলচ্চিত্র প্রদর্শনী হয় এরকম হলের সংখ্যাও কিন্তু অনেক কমে এসেছে এই মুহূর্তে। কিংবা আমি যতটুকু জানি যে এখনো খুব খারাপ নেই যত হল আছে। আর আমার সিনেমাটি এখন বাংলাদেশে যারা বড় হাউস যদি বলি, জাজ মাল্টিমিডিয়া, তারা শুরু থেকে আমার সাথে ছিল এবং আমার সিনেমাটি তারা দেখেছে এবং দেখে তারা এটা পছন্দ করেছে এবং তারা মনে করেছে যে এটা কমার্শিয়ালি ভায়াবল একটা ছবি। কারণ আমি একটা বিষয় বিশ্বাস করি, সেটা হচ্ছে উনি যেটা বললেন সেটা হচ্ছে ডেফিনেটলি মানে এক ধরনের কথা হয় যে এটা মেসেজ ধর্মী ছবি বা এটা সাহিত্যধর্মী ছবি। যে কোনো ছবিতে একটা তো মেসেজ থাকতেই হবে, থাকবেই। যদি মেসেজ না থাকে, মেসেজটা কি? ওই গল্পটারই তো একটা মানে সার কথাটা হচ্ছে শেষে গিয়ে আমরা বলছি। তো প্রত্যেকটা মানে গল্পেরই তো সেটা থাকতে হবে। এবং জাজ মাল্টিমিডিয়া আমার ছবিটা দেখেছে এবং ছবিটা দেখে তারা অনেক বেশি উৎসাহিত হয়েছে যে এটা দর্শক, সাধারণ দর্শক একটা সুস্থ বিনোদনমূলক ছবি হিসেবে অবশ্যই গ্রহণ করবে। এবং আজকের যে মার্কেটিং, প্রচার সবকিছু কিন্তু জাজ মাল্টিমিডিয়া করেছে। কিন্তু এইটি আপনি এই ছবিটির জন্য তো সরকারের সহযোগিতা নিয়েছেন, সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে এটা একটা আমাদের অভিজ্ঞতা যে সরকারের অনুদানের যে ছবিগুলি হয় সেগুলি মানুষের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে একটু দুর্বলতা তৈরি হয়, অথবা মানুষও মনে করে যে আচ্ছা ঠিক আছে এটা অনুদানের ছবি, এটা না দেখলেও চলবে টাইপের। সেইটা আসলে ভাঙা দরকার। আসলে আমি এই ক্ষেত্রে অনেকের সাথে আমার হয়তো এটা নিয়ে দ্বন্দ্ব হবে। আমরা যারা সরকারের কাছে অনুদানটা চাই, আমরা কিন্তু সরকারকে একটা বাজেট দিই, কেউ 70 লাখ দেই, কেউ 1 কোটি টাকা দেই। কিন্তু এখন সরকার কিন্তু কোথাও আমাকে বলেনি যে আপনাকে এই টাকার মধ্যে ছবিটা শেষ করতে হবে। এখন আমি যদি মেকার হিসেবে ওই টাকার উপরে নির্ভর করে ছবি করতে চাই, তাহলে ইটস অ্যাবসলিউটলি ইম্পসিবল, এটা কখনোই হবে না। সো আমি মনে করছি আমি সিনেমা করতে চাই এবং এই স্বপ্নটা আমি লালন করেছি। আমি সরকারের কাছে বলেছি যে আপনার কোটায় যেটা আছে সেটা আমাকে দেন, এবং এর বাইরে ইমপ্রেস টেলিফিল্ম এবং জাজ মাল্টিমিডিয়া, তাদের কাছ থেকে আমি আর্থিক সহযোগিতা নিয়েছি, আমার নিজের সহযোগিতা নিয়েছি, এবং এটা আমি বলবো যে কোটি টাকার ছবি। এবং এখানে আপনি নিশ্চয়ই টেকনিক্যাল যত দিক আছে সবগুলি দিকই সবচেয়ে ভালোটা দেওয়ারই চেষ্টা করেছেন। অবশ্যই, কারণ আমরা জানি যে বাংলাদেশে আসলে সত্যি খুব অল্প বাজেটের ছবি হয়, সেটার কারণেও কিন্তু অনেক সময় কোয়ালিটি আমরা কম্প্রোমাইজ করতে দেখি, বাধ্য হয়ে। নিপুণ, আপনার কাছে আবার একটু ফেরত আসতে চাই যে যেই চলচ্চিত্রটি কথা আমরা বলছি যে স্বর্গ থেকে নরক, এই যে স্বর্গ এবং নরকের পার্থক্যটি আপনারা দেখিয়েছেন, সেটি যদি আমাদের দর্শকদের জন্য একটু মানে খুব সংক্ষেপে বলেন যে আসলে মূল বিষয়টি কি, কোন বিষয়টি এই স্বর্গ নরকের ভিতরে ছিল। তবে আপনাকে এখনই বলতে হবে না, আমরা একটা বিরতি থেকে ফিরে এসে তারপরে আপনার বক্তব্যটি নেব। আজকের বাংলাদেশে ছাড়।
বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। নিপুণ, স্বর্গ থেকে নরক যাত্রাটা একটু আমাদের বলবেন যে কিভাবে কি হলো, খুব বিস্তারিত লাগবে না? আচ্ছা, ছিল স্বর্গ থেকে নরক কেন? আসলে এই যে আমি এখন বসে আছি, এটা হলো স্বর্গ লাইফ। আর তারপরে যখন মানে আমার ওখানে একটা লাইফ থাকে যে আমি র্যাম মডেল হতে চাই না, আমি একজন মডেল, বাট আমি খুব প্রতিষ্ঠিত, মানে আমার অলওয়েজ ড্রিম থাকে যে আমি অনেক বড় মডেল হব। সেটার কারণে আমি বিভিন্ন সময় বিভিন্ন পার্টি করি, এবং আমার টেন্ডেন্সি থাকে, আমার যে ফ্রেন্ড সার্কেল থাকে ওরা বলে যে যদি তুমি পার্টিটা না করো নেক্সট শোটা পাবা না। বাসায় যখন আসতাম বাবা মার সাথে এটা নিয়ে অনেক কথা কাটাকাটি হতো, এবং সেখান থেকে আমি যেটা করতাম, আমি রুমে গিয়ে মানে ব্রা করতাম, আমি স্মোকিং করতাম এবং আমি অনেক ড্রিঙ্কস করতাম। করে এইভাবে চলতে চলতে একটা সময় দেখা গেল যে একদিন আমাকে ফাইন্ড আউট করলো যে আমি সেন্সলেস অবস্থায় রুমে পড়ে আছি। দেন এই আমার নরক জীবনটা স্টার্ট হলো, এবং গেলাম ফিরে আসলাম, তখন কিছুটা আমার গ্ল্যামার নষ্ট হয়ে স্টার্ট করলো। দাঁড়ালাম আয়নার সামনে, নিজেকে আর আগের মতো মনে হচ্ছে না কিছুটা। আবার আমার ফ্রেন্ড কল করলো, আবার চলে গেলাম মিথ্যা কথা বলে। আর এটাতে মেইনলি একটা সমস্যা হয়, আমি বলবো যে মানুষ অনেক মিথ্যা কথা বলে, মানে অনেক মানে অ্যাভয়েড করার জন্য মূল সিচুয়েশনটা একদম মানে অনেক হাইড এন্ড সিক খেলে। যারাই এই জিনিসটাতে অ্যাডিক্টেড হবে তখনই সে হলো মিথ্যা কথা বলবে। এবং আমি কিন্তু বাসা থেকে একরকম ড্রেস পরে বের হই, গিয়ে কিন্তু চেঞ্জ করে আমার ড্রেস আপ অন্যরকম হয়ে যায়। আবার ফেরার পরে একদিন আমি খুব নেশা করে বাসায় ফিরি, এবং ফেরার পরে বাবা মা ধরে। তো সেদিনই হলো আমি মেইনলি একদম অনেকগুলো মেডিসিন খেয়ে একদম হসপিটালাইজ হই, এবং তখন আসার পর দেখি যে আমার মানে গ্ল্যামার ভালো লাগছে না, আমাকে আর কেউ কল করছে না, এবং আমার ডিপ্রেশন থেকে আমি তখন ড্রাগসটা নেওয়া স্টার্ট করি। দেন চলে যাই রিহাব সেন্টারে, সেখানে অনেক বড় একটা ট্রিটমেন্ট চলে, অনেক মানে 4-5 মাসের একটা ট্রিটমেন্ট, এবং সেখানেই আসলে মেইনলি আমার যে কোয়ার্টিস্ট ফেরদৌস ভাই, ওনার সাথে দেখা হয়। আমাদের আসলে এই ছবিটাতে যেটা হয় যে অ্যাজ ওয়েল দেখানো হয় যে আগেই নায়ক নায়িকার পরিচয় থাকে, বাট আমাদের পরিচয় হয় রিহাব সেন্টারে। এবং রিলেশনটার কারণে এবং বাবা মার জন্য আমি কিন্তু একটা সময় সেই নরক জীবনটার থেকে আবার স্বর্গে ফিরে আসি। এবং এই যে ফিরে আসার যে আকুতিটা, সেইটা কিন্তু একটা সবচেয়ে আমার কাছে মনে হয় যে গুরুত্বপূর্ণ, কারণ আমাদের এখানে যারা এই ধরনের অবস্থায় চলে যায় তাদের ভিতরে ওইটা জাগানোটাই সবচেয়ে কঠিন, যে আসলে জীবনে আবার ফিরে আসা সম্ভব। এই ছবিতে কিন্তু সেটা দেখানো আছে, আমার ক্যারেক্টারটাই এটা, আমি কিন্তু ফিরে আসতে পারি না। ফেরদৌস ভাই কিন্তু সুস্থ হয়ে যায়, উনি কিন্তু চেঞ্জ করে, এবং ওনার ভিতর কিন্তু অলরেডি সেন্স আসা স্টার্ট হয় যে আমাকে এই লাইফ থেকে বের হতে হবে, কিন্তু আমি কিন্তু পারি না। আমি অনেক চেষ্টা করি, চেষ্টা করতে করতে আমি ফেলিওর হই বেশ কয়েকবার। ফেরদৌস ভাই আসে, এবং এখানে একটা রবীন্দ্রসঙ্গীত ইউজ করা আছে। এই প্রথম যখন আমার ভিতর ফিলিংসটা আসলো যে সামওয়ান লাভ মি, মানে আমাকে যে সবাই হেট করা আরম্ভ করলো, আমাকে যে সবাই অ্যাভয়েড করে স্টার্ট করলো, ফেরদৌস ভাই এনে আমাকে একটা ওনার টবের নয়নতারা ফুল দেয়, সেটা আমার হসপিটালে। তখন না আমার ভিতর আরেকটা ফিলিংস আসলো যে কেউ আমাকে পছন্দ করছে, দ্যাট মিন্স আমি এখনো দেখতে এতটা খারাপ হয়ে যায়নি, যে অথবা একেবারে পুরোপুরি উপেক্ষিত না সমাজ থেকে। এই যে কথাটা বলছেন, এই যে ওই স্বর্গ থেকে নরক, এই জিনিসটাই যে আমি ওই যে শেখ ফজলুল করিমের কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক মানুষের ঈশ্বর। এই যে মানুষ যে সৃষ্টির শ্রেষ্ঠ জীব, এবং এই সুন্দর পৃথিবীটা আমাদের কাছে এত সুন্দর, প্রকৃতি সবকিছু, মানুষ, আমাদের সবাইকে নিয়ে যে আমরা থাকি, এটি আমাদের কাছে স্বর্গ। আমি এই থিমটা নিয়েই তা করেছি, এবং আমরা মাদক নিয়ে আসলে নরকে চলে যাই, আমাদের মধ্যে মনুষ্যত্বটা নষ্ট হয়। এবং এই যে আরেকটা কথা যেটা নিপুণ বলল, যে এই যখন একজন মাদকাসক্ত হয় তখন তো সে আর ফিরতে পারে না, কিন্তু তার তখন যে একটা ট্রিটমেন্ট দরকার, এদের একটা রোগ, মাদকাসক্তি একটা রোগ, এটাকেই অনেকে স্বীকার করে না, কিন্তু ফলে এটা দেখা যায় নানা ধরনের সমস্যা। কেউ এটাকে মানে লুকিয়ে রাখছে, কেউ এটাকে বলতে চাচ্ছে না, কেউ এটা মনে করি আমি এটা চিকিৎসা করবো কেন, এটা তো কোনো বিষয় না, এটা আমার রোগ না, রোগ এক না, ধরনের সুতরাং ডিনায়াল এটা avoid টেন্ডেন্সি করে। চলে আসে। এইখানেও এই কমপ্লিটগুলো আমি দেখিয়েছি কিভাবে সলিউশন করা যায়। আমরা মোহনার কাছে আবার চলে যাব একটু। মোহনা, এইবার একটু, আপনি তো নাচ জানেন আমি জানি, কিন্তু নাচ দেখানোর এখানে সুযোগ নাই, কিন্তু ঢোলের বাড়ি শুনতে চাই। আপনার নিজের ঢোলটা একটু নিজে বাজাতে হবে, যে কেমন করেছেন লাল চরচর।
Well, আমি নিজের ঢোল নিজে বাজাতে পারি না, আমি ঢোলই বাজাতে পারি না। কেমন করেছি আমি আমি বলবো যা দরকার ছিল সেটা আমি পারিনি, যেটা প্রয়োজন ছিল সেই পর্যায়ে সেই লেভেলে আমি যেতে পারিনি, এটা আরো ভালো হতে পারতো। আম, আমার মনে হয় যে যতটুকুই আমি এফোর্ট দিয়েছি সেটা আমি আগেও বলেছি, সেটা অবভিয়াসলি আমার ডিরেক্টর স্যার, কো আর্টিস্ট এবং পুরো ইউনিটের প্রতি আমি কৃতজ্ঞ যতটুকুই আমি আউটপুট দিয়েছি। আর আমি ফিল্মটা দেখেছি, সেদিক থেকে আমি নিজেরটা বলবো আজকে দেখেছো? নট ব্যাড অ্যাকচুয়ালি, নট ব্যাড বাট নট আই ডোন্ট নো, আমার কাছে এটা কালকে দর্শক যখন দেখবে হলে তখন দর্শকের রিভিউ পেলে বুঝতে পারবো এবং আপনারা সবাই জানতে পারবেন। কিন্তু আপনি যখন নতুন একটা মাধ্যমে যাচ্ছেন তখন নিশ্চয়ই এই মাধ্যমটা আবার নতুন না, আপনি আগে থেকেই ছবি দেখছেন, সেখানে এক ধরনের স্বপ্ন কাজ করে না যে আমি যদি সুযোগ পাই তাহলে এরকম করব, এই জায়গাটা আরেকটু বেটার ডেলিভারি আমার দিতে হবে, সেই জায়গাটিতে কিছুটা নিজেকে খুঁজে পেয়েছেন কিনা আপনি পর্দায়? ওকে, হ্যাঁ, ফিল্ম তো এটা আমার ফার্স্ট ফিল্ম। সো এর আগে আমি নাচ তো আমি করি বরাবর, নাটক করেছি, টেলিফিল্মস করেছি। তো সেদিক থেকে ফিল্মটা আমি অবশ্যই দেখেছি, ফিল্ম দেখিও, আমি এখনও দেখি। তো হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে মনে হয় যে এই জায়গাটা বোধহয় এমন হলে আরেকটু ভালো হতো, এই জায়গাটা বোধহয় এমন হলে আরেকটু ভালো হতো। হ্যাঁ, সেটা মনে হয়। যেমন একটা বিষয় হয় না, আমি অডিয়েন্সে বসে আছি, হ্যাঁ আরে কি করছে না করছে স্টেজে, ওখানে আমি গেলে তো আরো ভালো করতাম, এই ব্যাপার। যখন স্টেজে যাওয়া হয়, এই বাবা কেন স্টেজে এলাম। তো না, আমার জন্য আমার মনে হয় না, যেটা আমার কাছে মনে হয়েছে কমতিটা, অন্যান্য ফিল্ম দেখলে মনে হয় এটা হয়তো আমি আরো ভালো করতে পারবো, সেটা সবারই মনে হয়, কিন্তু আমার মনে হয় এটা মনে হওয়াটাও ঠিক না। কারণ যখন সে সেই জায়গাটায় থাকে তখন সেই জায়গাটা থেকে দর্শকের ভাবা উচিত যে ওই জায়গাটা অ্যাকচুয়ালি কি ডিমান্ড করে, ওই ক্যারেক্টারটা কি ডিমান্ড করে, ওই সিনটা কি ডিমান্ড করে। সো সেই অনুযায়ী আসলে সেই অনুযায়ী কাজটা করতে হয়। আমরা আরো একটি বিরতিতে যাব, বিরতির পরে ফিরে আসছি একটু পরে। আজকের বাংলাদেশ নিচ্ছে আরো। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। আপনাদের চারজনের কাছেই একই প্রশ্ন নিয়ে যাব, এই কারণ এটা আমাদের শেষ। মোহনা, আপনার কাছেই যাব যে লাল চর ছবিটি দেখতে যাব কেন আমি অথবা অন্য দর্শক? ওকে, যারা চায় ভালো ছবি দেখতে, সুস্থ সামাজিক পরিচ্ছন্ন ছবি দেখতে, যারা পছন্দ করে, বিশেষ অবশ্যই কোন লাল জিনিস চর ছবি যেটা আপনার দেখতে ভালো যাবে। লেগেছে আপনি প্রিমিয়াম দেখার পর? আমি আজকে প্রিমিয়ার শোতে ছিলাম এবং আমি মুভিটি অবশ্যই দেখেছি। আমি মুভিটি যখন শুরু হলো ঠিক তখন থেকে মুভিটি শেষ হওয়া পর্যন্ত আমি আমার চোখটা সরাতে পারিনি, এবং আমি শেষ হওয়ার পর আমি ফিল করলাম নিজের যে ছবি তো সবাই দেখতে পছন্দ আমার করে। চোখে পানি। না, আমি এটা আমি ফিল্মটার একটা জোক পার্ট অ্যাপার্ট, হিসেবে নিশ্চয়ই বলবো না, আপনাকে এটা আকৃষ্ট করে রেখেছে। একজন পার্ট হিসেবে অবশ্যই বলবো না, অ্যাজ আ অডিয়েন্স আমি যখন দেখছিলাম অবভিয়াসলি আই এম অডিয়েন্স, আই এম নট দ্য পার্ট অফ দ্যাট ফিল্ম। তো যখন শেষ হলো তখন আমি ফিল করলাম যে আমার চোখে পানি। সামনে আমার আম্মু বসেছিলেন, আমার খালামণি বসেছিলেন, দেখলাম ওনারা এই। তো যাই হোক, ফিল্মে যেটা আমি বললাম, যারা সুস্থ সামাজিক পরিচ্ছন্ন ছবি দেখতে পছন্দ করেন তারা অবশ্যই লালচর মুভিটি দেখতে যাবেন। লালচর এমনই একটি ছবি যেটি আমি মনে করি একজন দর্শক হিসেবে বাংলাদেশের আগামী 5 বছর পর্যন্ত, আমি এর বেশি গ্যারান্টি, কারণ আমি অত বেশি জানি না, অত বেশি অভিজ্ঞতা নেই, প্রথম দিকের ফিল্মের মধ্যে একটি ফিল্ম থাকবে এই লালচর মুভিটি। আমরা আশা করি খুব ভালো করবে লালচর। নিপুণ, একটু স্বর্গ থেকে নরক, স্বর্গে যাবে না নরকে যাবে, কোন দিকে আপনার ভোট? প্রথমে আসলে আমার লালচরের জন্য শুভকামনা, কারণ আমরা ওয়েলকাম টু এফডিসি, নিউ ডিরেক্টর নাদের চৌধুরী এবং নিউ হিরোইন
আসলে অ্যাজ এ এখন সিনিয়র আর্টিস্ট হিসেবে আমি ওনাদেরকে ওয়েলকাম করছি, কারণ আসলে আমি যখন দেখছি স্ক্রিন আমার খুব ভালো লাগছে, মানে জাস্ট শর্টগুলা দেখে। তো হোপস ওদের জন্য বেস্ট উইসেস। আর আমারটা হলো যে আমি বলবো যে এই জন্য হলে আসবেন কারণ এটা একটা ব্যতিক্রম, নট ব্যতিক্রম, এখান থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন। আপনার বাবা মা ভাই বোন এবং বিশেষ করে স্টুডেন্ট, বিশেষ করে যারা আজকে ইউনিভার্সিটিতে পড়াচ্ছেন, আপনাদের অনেক কিছু শেখার আছে। মানে ভালনারেবল গ্রুপের জন্য এটা একটা রাইট। এখন এই মুহূর্তে এটা যেহেতু আমি ছোট করে বলতে চাই, আমি যেহেতু বনানীতে থাকি, আমি কিন্তু আশেপাশে সব ইউনিভার্সিটি বললাম, আমার আশেপাশে কিন্তু অনেক রেস্টুরেন্ট, আমি দেখতে পাই ওখানে কি হচ্ছে। তো আমার মনে হচ্ছে আপনারা যদি একটু হলে আসেন, এখান থেকে আপনি বুঝতে পারবেন আপনার ছেলে এবং আপনার মেয়ে কোথায় যাচ্ছে, কি করছে। অবশ্যই মানুষকে সচেতন হওয়ার ক্ষেত্রে কোন ক্ষেত্রে আসলে ইন্টারভিন করার প্রয়োজন, কারণ ব্যক্তি স্বাধীনতার কথা বলে অনেক সময় আমরা Right. সন্তানদেরকে তাদের কাজে বাধা দিই না, নাক গলাই না, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আসলে গলানো না উচিত। গলানোটাও আমাদের জন্য ঠিক হচ্ছে না। সেই জিনিসগুলি আসলে রেখাটা কোথায়, সীমারেখাটা টানা দরকার, সেগুলি বোঝার জন্য নিশ্চয়ই আপনাদের চলচ্চিত্রটি আমাদের কাজে আসবে। নাদির চৌধুরী, একটু আপনার প্রথম চলচ্চিত্র, আশা এবং সম্ভাবনা, এবং আমরাই বা কেমন যাব, খুব সংক্ষেপে জানতে চাই। প্রথমে আমি নিপুণ এবং ডক্টর আরূপ রতন চৌধুরীকে ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে শুভকামনাও করছি, কারণ একটা সুস্থ বিনোদনমূলক ছবি ওনারা করেছেন। আর আমার ছবির ক্ষেত্রে একেবারেই কিছু মোদ্দা কথা আমি বলি যে বাংলাদেশে মানুষের সুস্থ বিনোদনের অভাব অনেক বেশি। আমি একটা বিনোদনমূলক ছবি বানিয়েছি। এই ছবিটিতে চমৎকার একটা গল্প আছে, দ্বন্দ্বমুখর গল্প আছে, অসাধারণ লোকেশন আছে যেটা চোখে দেখতে ভালো লাগবে, এবং অসাধারণ ফটোগ্রাফি বলবো যে আমার যিনি ডিরেক্টর অফ ফটোগ্রাফি, অত্যন্ত পরিশ্রম তো সবাই করে, কিন্তু মেধা দিয়ে কাজ করেছেন সেটা সিনেমায় দেখা যাবে। শ্রুতিমধুর গান আছে যেটা বিনোদনের অন্যতম খোরাক। ইতিমধ্যেই দুটো গান, বিশেষ করে একটি গান তো মানে এটা কিভাবে বলবো যে আমরা যখন শুট করতাম তখন এই যে হংস মিথুন একজোড়া গানটি শোনার জন্য হাজার হাজার লোক এসে বসে থাকতো, মানে খাওয়া নাই দাওয়া নাই, বসে আছে গানটা শোনার জন্য। কি ভাই ভাই গানটা আমাদের এত ভালো লাগে, এসে বসে আছে। এই আমি এরকম দেখিনি, হয়তো আরো হয়েছে, কিন্তু আমার তো আর ডিরেকশন দেওয়ার অভিজ্ঞতা ছিল না। এবং ইতিমধ্যে ইউটিউব সহ অন্যান্য জায়গায় গানটা যথেষ্ট জনপ্রিয় হয়েছে। দৃষ্টিনন্দন নাচ আছে যেটা মোহনামিম ও হয়তো ওর বলার কথাও না, এবং এক ঝাঁক মানে অভিনয় জানা, শিক্ষিত এবং কি বলবো ডেসপারেট অভিনয় শিল্পী ছিল 200-রও অধিক। এবং যারা, আমি শুধু বলবো যে কাজটা দেখতে গেলে বুঝবে যে আসলে ওরা অভিনয় করতে যায়নি, একটা জানবাজি লড়াই করতে গেছে। আমরা আপনার সাফল্য কামনা করি। একটু অরূপ রতন চৌধুরীর কাছ থেকে জানতে চাইবো যে আপনার প্রত্যাশা অনুযায়ী কি তৈরি হয়েছে। নাদের চৌধুরীর ছবির জন্য আমার শুভকামনা। আর আমি বলবো যে সুখ দুঃখ হাসি কান্না নিয়েই কিন্তু জীবন। আমি একটা ছবি বানিয়েছি যাতে মানুষের জীবনে সুখ দুঃখ হাসি কান্না আমি দেখিয়েছি। এখন ছবি দেখা, আমার বাবা মা ভাই বোন নিয়ে ছবি দেখার যুগ হয়তো এখন নাই, আমরা বলি নাই, দেখার মতো ছবি হয় না। কিন্তু আমি বলবো আমার ছবি এমন একটা ছবি যেটা বাবা মা ভাই বোন সন্তান সবাই মিলে ছবিটা দেখতে পারে, এমনই একটি ছবি আমি করেছি। সেই সঙ্গে এটাও বলতে চাই যে আমরা যে সবসময় বলি মাদককে না বলুন, কিন্তু মাদককে আমি না বলবো কি করে, আমাকে তো জানতে হবে। সেই জানাটাও কিন্তু আপনি এটাতে পাবেন। প্রতিটা পরিবার উপকৃত হবে, এবং শুধু উপকৃত না, তার সন্তানের প্রতি তারা খেয়াল রাখবে, এবং বাবা মাও জানতে পারবেন কিভাবে এই সমস্যাটা সমাধান করা যায়। সুতরাং সব কিছু মিলিয়ে আমার ছবিটা হবে একটা পরিচ্ছন্ন ছবি যার মধ্যে নাচ গান বিনোদন সবই পাওয়া যায়। ইনফোটেইনমেন্ট আজকাল অনেক ব্যবহার করা হচ্ছে বিনোদন জগতে। আমরা আপনাদের চারজনকেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হবে রোববার একই সময়ে। শুভরাত্রি।